সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড আফটারনুন। মোরাইজাত কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ তাদেরকে অনলাইন ক্লাসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মোরাইজাত কলেজের কলেজ প্রশাসনকে এবং যারা এই অনলাইন ক্লাস গ্রহণের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে। আমরা ইতিমধ্যে 5 দিন অনলাইন ক্লাস অতিবাহিত করেছি। আজকে 6ষ্ঠ দিন। আমরা আজকে উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। তো এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদেরকে বাধ্য হয়েই অনলাইন ক্লাসে আসতে হয়েছে। সামনাসামনি ক্লাস নিলে যতটুকু উপকার পাওয়া যেত, হয়তো অনলাইন ক্লাস থেকে আমরা ততটা উপকৃত না হতে পারি, কিছুটা ঘাটতি থেকে যাবে। তো মনের ভালো হিসেবে আমরা এখান থেকে সর্বোচ্চ যতটুকু সুবিধা নেওয়া যায় তা নেওয়ার চেষ্টা করব। অনেক যান্ত্রিক ত্রুটি থাকবে, অনেক সমস্যা থাকবে, তোমাদের সাথে ইন্টারাকশনের আমাদের সুযোগ এখানে নেই, যেহেতু আমরা ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি। তো তোমরা কমেন্ট করে ইনবক্সের মাধ্যমে আমাদেরকে তোমাদের অসুবিধাগুলির কথা বা যে বিষয়গুলি বোঝা যাবে না সেগুলি জানিয়ে দিতে পারো। আমরা পরবর্তীতে এগুলি দেখে প্রয়োজনীয় উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসে তোমরা অহেতুক কমেন্ট না করে যা পড়ানো হচ্ছে, যে শিক্ষক যেভাবে পড়াচ্ছেন বা আলোচনা করছেন সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং অবশ্যই যে বিষয়গুলি তোমাদের জানার থাকবে সেগুলি ইনবক্স করে জানিয়ে দিবে। তোমরা উচ্চতর গণিত ক্লাসের অধ্যায় নাম্বার 3 সরল রেখা এই চ্যাপ্টারটিতে রয়েছি। এই সরল রেখার উপর ইতিমধ্যে 2টি ক্লাস নেওয়া হয়েছে। আমি আজকে 3য় ক্লাসে তোমাদের সাথে আছি। আমার পরিচয়টি হচ্ছে, আমি প্রবীর রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, এমসি কলেজ, সিলেট। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে ঢুকি। আমি প্রথমেই সরলরেখার উপর যে 2টি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তার উপর ছোট্ট করে একটু রিভিউ করব, তারপর ধারাবাহিক আলোচনায় আমরা ফিরে যাব। আমি আশা করব তোমরা এই ক্লাস চলাকালীন অবশ্যই যিনি ক্লাস নেবেন ওনাকে সহযোগিতা করবে, যাতে এখান থেকে এই বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে আমরা আমাদের পড়ালেখা থেকে বিচ্ছিন্ন না হয়ে আমরা আমাদের কাজটি অব্যাহত রাখতে পারি। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে ঢুকি, মূল আলোচনায় আমরা যাই। আমরা যা নিয়ে আলাপ করবো তা হলো সরল রেখা। এর উপর যে 2টি ক্লাস সম্পন্ন হয়েছে তা ছিল মূলত স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এই স্থানাঙ্ক ব্যবস্থায় 2 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখেছি। একটি হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং অন্যটি হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং ক্লাসগুলিতে একটি স্থানাঙ্ক ব্যবস্থা থেকে অন্য একটি স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে সুইচ করা যায় এই সূত্রগুলিও করে দেওয়া হয়েছে। এবং সবশেষে 2টি বিন্দুর কার্টেসীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে ছোট্ট করে বিষয়টা একটু রিভিউ করব। স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়েছি 2 ধরনের। একটা হলো কার্টেসীয়, আর একটি হলো পোলার।
এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না, বিস্তারিত আলোচনায় যাওয়ার আসলে সুযোগ কম, আমরা ধারাবাহিক আলোচনায় থাকতে চাই, শুধু যেটুকু না হলেই নয় ওইটুকু আমি ডিসকাস করব। তো কার্তেশীয় স্থানাঙ্কে আমরা যা করি, পরস্পর দুইটা লম্ব রেখার সাপেক্ষে সমতলটাকে 4টা ভাগে ভাগ করি, ভাগ করে প্রতিটা ভাগের নাম দিই আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে আমরা পরস্পর দুটো লম্ব রেখা নিয়ে সমতলটাকে 4টা ভাগে ভাগ করি। এই আনুভূমিক লাইনটার নাম দিই আমরা এক্স অক্ষ, আর এই উল্লম্ব লাইনটার নাম দিই আমরা ওয়াই অক্ষ। তাহলে এই দুইটা পরস্পর লম্ব রেখার সাপেক্ষে সমতলে যত বিন্দু রয়েছে সব বিন্দুকে আমরা বিশ্লেষণ করে থাকি এইভাবে, যে ধরো সমতলে এখানে একটি বিন্দু রয়েছে পি, তো তার লোকেশনটা আমরা বা অবস্থানটা নির্ধারণ করি এইভাবে, পি থেকে আমরা এক্স অক্ষের উপরে একটা লম্ব টানি পিএল, লম্ব টানলে পরে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ সে কর্তন করলো বা ছেদ করলো বা কাটলো এটা হলো ওয়েল, যাকে আমরা ডিনোট করি এক্স দিয়ে, এবং এটাকে বলি ওই বিন্দুর ভুজ, যেটা ব্র্যাকেটে পাশে প্রথমে আমরা লিখি। তাহলে বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টেনে এক্স অক্ষ থেকে যে কর্তিত অংশ পেলাম ওই অংশটি হলো বিন্দুর ভুজ এক্স, এবং যে লম্বটি টানা হলো এই লম্বটি কিন্তু ওয়াই অক্ষ বরাবর তৈরি হলো। যেহেতু ওয়াই অক্ষ বরাবর লম্বটি তৈরি হলো এটাকে আমরা ডিনোট করে থাকি ওয়াই দিয়ে, এবং এই ব্র্যাকেটে কমা চিহ্নের পরে ওয়াইটা আমরা লিখি, যাকে বলি বিন্দুর কোটি। এইভাবে যে কোনো বিন্দু থেকে লম্ব টেনে আমরা তার ভুজকুটি নির্ধারণ করতে পারি। তো এই 4টা কোয়াড্রেন্টের যেখানেই বিন্দুটা থাকুক না কেন তার একটা স্বতন্ত্র পরিচয় আমরা দাঁড় করাতে পারি এক্স ওয়াই। এখন বিন্দুটা যদি প্রথম চতুর্থকে থাকে তাহলে দুইটা আইটেমই পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ হবে, ওয়াই পজিটিভ হবে, থার্ড কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ হবে, ফোর্থ কোয়াড্রেন্টে কোনো বিন্দু থাকলে তার এক্সটা পজিটিভ হবে, ওয়াইটা নেগেটিভ হবে, এভাবে আমরা নির্ধারণ করে থাকি। এবং এখানে ওকে বলা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হবে 0 0, সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ গঠন করে না। পাশাপাশি এখানে কিছু শর্তের ব্যাপারে আমরা জেনেছি, তা হলো যদি কোনো বিন্দুর অবস্থান অক্ষের উপরে হয়, ধরো এখানে ওয়াই অক্ষের উপরে হলো, এখানে এক্স অক্ষের উপরে হলো, তো যদি অক্ষের উপরে বিন্দুর অবস্থান হয় তাহলে তার এই ভুজকুটির মধ্যে একটা আইটেম শূন্য হয়ে যাবে। যদি এক্স অক্ষের উপরে অবস্থান হয় তাহলে তার ওয়াই অক্ষ বরাবর কোনো লেন্থ তৈরি হয়, এই জন্য তার কুটিটা হয় শূন্য, আর ভুজটা আমরা এখানে অনুমান করে পাই। যেহেতু এই পয়েন্টটা মূল বিন্দুর বামে, এই জন্য এটাকে মাইনাস এক্স, আর কুটিটা হবে শূন্য। সিমিলারলি এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা থেকে যদি আমরা লম্ব টানতে যাই তাহলে দেখা যাবে এক্স অক্ষের উপরে লম্ব টানলে কোনো অংশ কর্তন হয় না, তাহলে এটার ভুজটা হবে শূন্য, আর খুঁটিটা এখান থেকে আমরা নির্ণয় করে ওয়াই টানব। এইভাবে আমরা দুইটা পরস্পর লম্ব রেখার সাপেক্ষে সমতলটাকে 4টা ভাগে ভাগ করে কার্তেশীয় বিন্দু আমরা ডিসকাস করেছি। এটা কেটে গেল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটি স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে যেটিকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সমতলের যে বিন্দুগুলি রয়েছে তাদেরকে বিশ্লেষণ করা হয় একটা রশ্মির সাপেক্ষে। যে রশ্মিটা আমরা এইভাবে নিতে পারি, ধ্রুববিন্দু থেকে ডান পাশে ধাবমান, এটাকে বললাম ওএক্স রশ্মি। এই রশ্মিটা যখন ঘূর্ণনের মধ্যে থাকবে তখন তার আদি অবস্থানের সাথে বিভিন্ন কোণ সে তৈরি করতে পারে। আমরা এখন ধরলাম সমতলে এখানে একটা বিন্দু রয়েছে পি, এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আমরা জানতে চাই। তো পোলার স্থানাঙ্ক জানতে গেলে আবার মূল রেখা হচ্ছে ওএক্স রশ্মি, রেখাংশ বা রেখাংশ না, এটাকে আমরা রশ্মি বলতে পারি। তো রেখা দুই দিকে বিস্তৃত, রেখাংশ একটা নির্দিষ্ট পরিমাপ আছে, আর রশ্মি একদিকে বিস্তৃত একটা জায়গা থেকে শুরু হয়। তো পোলার স্থানাঙ্কে এই রশ্মির সাপেক্ষে সমস্ত বিন্দুর হিসাব নিকাশ করা হয়। এই হিসাব নিকাশ করতে যে এটাকে বলা হচ্ছে পোল। পোল
আর এই পুল থেকে আমি যে বিন্দুর পরিচয়টা এখানে দিতে চাই ওটাকে যোগ করব। যোগ করলে পরে এখানে একটা রেখাংশ তৈরি হবে, যে রেখাংশটাকে নির্দেশ করা আর দিয়ে, এবং এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এটাকে বলে থাকি আমরা ব্যাসার্ধ ভেক্টর। এটাকে কখনোই নেগেটিভ কাউন্ট করা হয় না, এটা অলওয়েজ নন নেগেটিভ, অর্থাৎ এটি শূন্য অথবা ধনাত্মক। তাহলে এই রেখাংশটি আদি রেখার সাথে যে কোণ তৈরি করলো, কোণটা হচ্ছে এইটুকু। এই কোণটা আমরা দুইভাবে পরিমাপ করতে পারি। একটা হলো রশ্মিটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নিয়ে যাই, তাহলে কোণটা হবে পজিটিভ। এটাকে আমি থিটা নাম দিলাম, এটাকে বলা হচ্ছে ভেক্টরীয় কোণ। তার নাম হচ্ছে ভেক্টরীয় কোণ। তাহলে একটা রশ্মি নিলাম ওএক্স, ওএক্স রশ্মির ওকে বলা হচ্ছে পুল, বা অনেকে এটাকে মেরুও বলে থাকে বা ভেক্টর অরিজিনও বলে থাকে। তো পুল থেকে ওই সংশ্লিষ্ট বিন্দুর দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, যেটাকে বলা হচ্ছে পি বিন্দুর ভুজ, পোলার ভুজ আর। কমা চিহ্নের পরে আমরা লিখবো ওই রেখাংশটা আদি রশ্মির সাথে যে কোণ তৈরি করবে কোণের পরিমাপ, এটাকে বলা হবে কোটি। এটাকে আমরা থিটা দিয়ে পরিমাপ করে থাকি, যেটাকে বলা হচ্ছে ভেক্টরীয় কোণ। তাহলে আবার বলছি, এই কোণটা কেউ চাইলে ক্লকওয়াইজ পরিমাপ করতে পারে। তো ক্লকওয়াইজ যদি পরিমাপ করে কোণটা হয়ে যাবে নেগেটিভ। দুই ভাবে পরিমাপ করার ব্যবস্থা কিন্তু রয়েছে। তবে কনভেনশনাল যেটা আমরা ফলো করে থাকি, কনভেনশনালি এই কোণটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করা হয়। তবে ক্লকওয়াইজ কাউন্ট করলে বিষয়টা ভুল হবে না। তো আমরা আপাতত এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বিষয়টাকে নিলাম, নিয়ে সমতলে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুরই এখানে একটা পরিচয় পাওয়া যাবে। পরিচয়টা আমরা উল্লেখ করব আর থিটা দ্বারা। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, যেটা বিন্দুর ভুজ। থিটা হচ্ছে ভেক্টরীয় কোণ, যেটা হচ্ছে বিন্দুর খুঁটি। তাকে আমরা দুইভাবে পরিমাপ করে থাকি, অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ দিলে এটা পজিটিভ অ্যাঙ্গেল, আর ক্লকওয়াইজ দিলে নেগেটিভ অ্যাঙ্গেল। তো এটা ছিল কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সমতলের বিন্দু বিশ্লেষণ। তারপর যেটি দিয়ে ডিসকাস করা হয়েছে তা হলো যে কার্তেসীয় এবং পোলারের সম্পর্ক, অর্থাৎ একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কিভাবে সুইচ করা, অর্থাৎ কার্তেসীয় থেকে পোলারে কিভাবে যাওয়া যায়, পোলার থেকে কার্তেসীয়তে কিভাবে যাওয়া যায়। তো এটা বোঝার জন্য এই দুইটা চিত্রকে আমরা একসাথে করে ফেলতে পারি। দুইটা চিত্রকে একসাথে করে ফেলি, তাহলে এই এখান থেকে আমরা কিছু সূত্র বা কিছু ফর্মুলা ডিরাইভ করতে পারবো, যে ফর্মুলা অনুযায়ী আমরা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে সুইচ করতে পারবো। তো দুইটা চিত্র যদি আমি এই চিত্রটা মুছে দিই, দুইটা চিত্র যদি আমরা একসাথে করি, তাহলে দেখো এখানে শুধুমাত্র আমি ওই ওকে পুল বিবেচনা করে তার সাথে কি কানেক্ট করে দিলেই এখানে কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা এসে যায়। মানে আগে ছিল কার্তেসীয়, এখন এসে গেল পোলার। পোলারের এই কপিটা হচ্ছে ভুজ আর, আর এখানে কোণটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেই, এটা হচ্ছে কোটি থিটা। তো এখন এখানে দেখো পিএল ও এই ত্রিভুজটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। পিএল ও হতে পাই এই সমকোণী ত্রিভুজটা যদি আমি কাজে লাগাই, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো, ধরো আমি এক্স ওয়াই অর্থাৎ কার্তেসীয় জানি, এখন তার সাপেক্ষে পোলার আর এবং থিটা বের করতে চাই। তাহলে আমি এখানকার যে এলিমেন্ট গুলি রয়েছে, এলিমেন্টের এক্স ওয়াই কে ইউজ করতে পারবো। আচ্ছা, আবার আর এবং থিটা জানি অর্থাৎ পোলার জানি, তার থেকে আমি কার্তেসীয় বের করতে চাই। তাহলে আর এবং থিটার সাপেক্ষে এক্স এবং ওয়াই কে আমাকে হিসাব করে দেখাইতে হবে, অর্থাৎ আর এবং থিটাকে ব্যবহার করে আমরা এক্স এবং ওয়াই জানবো। তাহলে এই ত্রিভুজটা থেকে যদি দেখো আমরা এই থিটা কোণের কোসাইন অনুপাত নেই, cos থিটা সমান হবে ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা হচ্ছে x, অতিভুজ হচ্ছে r, x ডিভাইডেড r। এবং আমরা যদি sin থিটা দেই, অর্থাৎ থিটা কোণের সাইন অনুপাত নেই, এটা হবে লম্ব ভাগ অতিভুজ। লম্বটা হচ্ছে y, অতিভুজ হচ্ছে r, y ডিভাইডেড r। তাহলে এখান থেকে আমরা গাণিতিক ভাবে বলতে পারি x সমান হবে r cos থিটা।
আর এখানে y সমান হবে r sin থিটা। তাহলে এই ত্রিভুজটা ব্যবহার করে আমরা যা করলাম তা হলো আর এবং থিটা এর মান জানা সাপেক্ষে আমি এখান থেকে কিন্তু এই সম্পর্ক দিয়ে x এবং y বের করে দিতে পারি। তাহলে এই সম্পর্কটি হলো আমার পোলার থেকে কার্টেসীয়তে যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা এখান থেকে আমরা ফলো করব। x সমান r cos থিটা, y সমান r sin থিটা, এটাকে ইউজ করে আমরা কার্টেসীয় থেকে পোলার থেকে কার্টেসীয় ফরম্যাটে আমরা যেতে পারি। এটা হলো কার্টেসীয় থেকে পোলার থেকে কার্টেসীয়তে যাওয়ার সূত্র বা ফর্মুলা আমরা জানি। আবার এই ত্রিভুজ থেকে আমরা আসবো ত্রিভুজ PLO তে, আবার পাই। এখন আমরা উল্টো বিষয়টা দেখব, অর্থাৎ কার্টেসীয় থেকে পোলার কিভাবে বের করা যায়। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের x হচ্ছে ভূমি, y হচ্ছে লম্ব, আর হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা জানি, অতিভুজ স্কয়ার দ্যাট ইজ r স্কয়ার সমান ভূমি স্কয়ার দ্যাট ইজ x স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দ্যাট ইজ y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান যদি √x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তাহলে আমরা r সমান সমান বলতে পারি স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো r কখনোই নেগেটিভ হবে না, এটা নন নেগেটিভ নাম্বার। এই জন্য যদিও এটা r এর দ্বিঘাত সমীকরণ, আমরা শুধুমাত্র r এর ধনাত্মক মানটাকে বিবেচনায় নিচ্ছি। আবার এই ত্রিভুজ থেকেই আমি যদি থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত করি, তাহলে tan থিটা সমান দাঁড়ায় y/x। tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো এখান থেকে আমরা বলতে পারি সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে এই যে দুটি সম্পর্ক আমরা পেলাম, যে r ইকুয়াল টু স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x, এই দুইটা ফর্মুলাকে আমরা ব্যবহার করব যদি আমরা কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক বের করতে চাই। অর্থাৎ আমরা যে বিষয়টি ডিসকাস করলাম, তুমি কার্টেসিয়ান থেকে পোলারে সুইচ করবা কিভাবে, পোলার থেকে কার্টেসিয়ানে সুইচ করবা কিভাবে। অর্থাৎ একটা সিস্টেমে তোমাকে স্থানাঙ্ক জানাই দেওয়া হবে, তোমাকে আরেকটা সিস্টেমে তার স্থানাঙ্ক কি হয় সেটি বের করে নিতে হবে। এইগুলো আমাদের কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়তে যাওয়ার সূত্র বা ফর্মুলা। এখন তার উপরে ছোট্ট একটি এক্সাম্পল আমরা করি, যদিও এক্সাম্পল আগে করানো হয়েছে, আমি ছোট্টভাবে রিভিউ করতেছি। ধরো একটা এক্সাম্পল বলা হলো এখানে 1√3 এর পোলার স্থানাঙ্ক কি বের করো। তো পোলার স্থানাঙ্ক যদি বের করতে চাই, আমরা সর্বপ্রথম দেখব যে বিন্দুটা দেয়া রয়েছে এটি কিন্তু কার্টেসীয় পর্যায়ে, অর্থাৎ x y পর্যায়ে। পোলার স্থানাঙ্ক ফর্ম আমরা বুঝবো কি করে, এটা দেওয়া থাকবে একটা লেন্থ আর এটা দেওয়া যাবে একটা কোণ, থাকলে এটাকে বলবো আমরা পোলার ফর্ম। তো তার জন্য আমরা একটু চিত্রটাও নিব, পাশাপাশি আমরা ফর্মুলাগুলিকে ফলো করব। তাহলে আমি এই চিত্র নিলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যে বিন্দুটা আমাকে দেওয়া আছে 1√3, তাহলে আমি যদি একটু অনুমান করি 1√3 পয়েন্ট ধরো এখানে আছে, ধরো 1√3 পয়েন্টটা এই জায়গাতে আছে P1√3। তো আমরা এই কার্টেসীয় বিন্দুর পোলার ফরম্যাট বা পোলার আকার জানতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা সমান tan ইনভার্স y/x। তাহলে আমি যদি একে পোলার ফর্মে নিতে চাই, তাহলে এই পোলের সাথে তাকে আমি যোগ করলাম, যোগ করে এটা বলছি আমরা r। তো এই rটা হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমরা এখানে x এর যে মান দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, এবং y এর যে মান দেখতে পাচ্ছি এটা হচ্ছে √3। আমি দুইটা ভ্যালু যদি এখানে বসায়া হিসাব করি,
আমার মনে হয় হিসাবটা দেখানো লাগবে না, এই হিসাবটা আমরা অনেক আগে থেকে এই ধরনের বীজগাণিতিক হিসাব আমরা করে অভ্যস্ত। তাহলে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার দ্যাট ইজ 4, 4 এর বর্গমূল 2। তাহলে আমি পেয়ে গেলাম কার্তেশীয় স্থানাঙ্ক 1√3 এর পোলার স্থানাঙ্কের ভুজ r = 2। এখন আমি এই আদিরশ্মি থেকে এই পয়েন্টের সাথে ওকে যোগ করাতে যে রেখাংশ তৈরি হলো তার অ্যাঙ্গেলটা মাপবো। ভেক্টরীয় কোণটা আমি নিলাম, এটা অ্যান্টিক্লকওয়াইজ, এটা হচ্ছে থিটা। তো থিটা যদি আমি মাপি এই ফর্মুলা ইউজ করব, tan ইনভার্স y/x। তো tan ইনভার্স y/x, এখানে y এর ভ্যালু হচ্ছে 1 আর সরি x এর ভ্যালু হচ্ছে 1 আর y এর ভ্যালু হচ্ছে √3। যদি এখানে বসাই দেই tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে √3 আর x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আমরা যা পাবো এটা হলো tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3 আসলে মিন করে একটা কোণ, যে কোণের ট্যানজেন্ট অনুপাত হলো √3। তবে এটা মুখস্থ জানি যে √3 ট্যানজেন্ট 60 ডিগ্রির মান। তো যেহেতু √3 tan 60 ডিগ্রি এর মান, আমরা এখান থেকে বলবো tan ইনভার্স √3 সমান হবে 60 ডিগ্রি। এবং এটার বিস্তারিত আলোচনা গণিতে অন্য চ্যাপ্টারে রয়েছে, ওখানে আমরা আলাপ করব। tan ইনভার্স √3 সমান হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক পেয়ে গেলাম। ভুজটা হচ্ছে 2 আর ছুটিটা হচ্ছে 60 ডিগ্রি, বা আমরা π/3 রেডিয়ান বলতে পারি। তাহলে আমরা ওই দুইটা সম্পর্ক ব্যবহার করে খুব সহজেই একটা বিন্দুর কার্তেশীয় থেকে পোলার ফরম্যাটে চলে যেতে পারলাম। 1√3 এর পোলার স্থানাঙ্ক 260 ডিগ্রি। পোলারে যখন আমরা যাই, এই সূত্রটা সঠিক ফলাফল দেয় না, এই সূত্রটার একটা সংশোধনী নেওয়া লাগে। আর সঠিক ফলাফল না দেওয়ার কিছুটা কারণ রয়েছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু দেখার চেষ্টা করি যে কেন সে সঠিক ফলাফল দেয় না এবং সঠিক ফলাফল পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে এই বিষয়টা আমরা একটু দেখব। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কাজটা দেখি। ধরো আমাকে বলা আছে এই বিন্দুটার স্থানাঙ্ক, এখন আমি নিলাম এক্সাম্পল এটা ছিল 1, এক্সাম্পল 2 কে আমি বললাম যে -1 -2, এটার পোলার কি হবে এটা আমরা বুঝতে পারি। তো -1 -√3 বিন্দুটা কার্তেশীয় সমতলে যেখানে রয়েছে ওটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই পিওটাকে আমি পিছন দিকে বাড়াই দিলাম। কতটুকু বাড়াইলাম? তার সমপরিমাণ বাড়াইলাম। বাড়াইলে পরে এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, যেটাকে বললাম ধরো পি প্রাইম। এর স্থানাঙ্ক হবে x স্থানাঙ্ক নেগেটিভ দিকে, এটা হয়ে যাবে -1, আর y স্থানাঙ্ক নিচের দিকে, এটা যাবে -√3। তাহলে এই বিন্দুটা আমি যদি এখন পোলার স্থানাঙ্ক বের করতে চাই -1 -√3, এবং তার ক্ষেত্রে যদি আমি এই রিলেশনটা মানি, তাহলে কি করতে দেখি আমরা, যেহেতু তার সমপরিমাণ এখানে বাড়াইলাম আমরা, তাহলে এটার লেন্থটা সমান থাকবে, তার সমান হবে √x² + y²। x এর ভ্যালু হচ্ছে -1 তার স্কয়ার, y এর ভ্যালু হচ্ছে -√3 তার স্কয়ার। একই ধরনের ফলাফল দিবে কি, এবং এটা একই ফলাফল দিবে এই জন্য আমরা এটাকে বলছি ব্যাসার্ধ ভেক্টর, এটা সবসময় পজিটিভ আছে। এই লেন্থ আর এই লেন্থ আসলে এখানে কিন্তু সমান, কারণ এই নিউমেরিক্যাল ভ্যালুগুলি সেম আছে, সাংখ্যিকভাবে এই বিষয়গুলো যেহেতু সেম আছে এখানে সমান হবে। এবার আসলে আমরা থিটা মাপতে যাই। থিটা যদি আমি মাপতে যাই, tan ইনভার্স y/x, তো tan ইনভার্স y হচ্ছে -√3 ডিভাইডেড x হচ্ছে -1, তাহলে আমরা এখানে পাচ্ছি tan ইনভার্স √3, যার ফলাফলটা ওখানে আমরা বিশ্লেষণ করেছি, এটা হলো 60 ডিগ্রি। তাহলে পোলার স্থানাঙ্কের গতি বের করতে যে আমরা যে হিসাবটা এখানে পাইলাম, হিসাবটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে একটা বীজগাণিতিক ক্যালকুলেশনের একটা তোমার ড্রব্যাকস বা ত্রুটি বা একটি সমস্যা আমরা দেখতে পাই। সমস্যাটি হলো √3/1 এর যে বীজগাণিতিক ফলাফল, এটা হয় √3।
আবার -√3 ডিভাইডেড -1 তারও বীজগাণিতিক ফলাফল হয় √3। এই জন্য এই দুইটা কেসে এই উত্তরটা একই চলে আসছে 60 ডিগ্রি। তাহলে এটা বীজগাণিতিক একটা ড্রব্যাকস, এটাকে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে আমার প্র্যাকটিক্যাল অবস্থাটা আমাকে কিন্তু সঠিক ফলাফল দেয় না বা সঠিক ইঙ্গিত দেয় না। প্র্যাকটিক্যাল অবস্থাটা হলো, দেখো আমরা যখন পোলার স্থানাঙ্কে এটা কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্কের ভুজ মাপতে যাই, তখন পুল থেকে তার দূরত্ব নেই, দূরত্বটা এখানে হলো 2 ইটস ওকে। এবং এটা যখন আমি খুঁটিটা মাপতে যাই, তখন y অক্ষটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ রোটেট করে পরিমাণটা দেই। যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমি রোটেট করে এই থিটাটা মাপতে যাই, তাহলে আমার এখান থেকে কোণ গণনা শুরু আমার এই পর্যন্ত আসতে হবে। তো এই পর্যন্ত যদি আমি আসি, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এই কোণটা আসলে 60 ডিগ্রি না, 60 ডিগ্রি থেকে অনেক বড়। আমরা যদি প্র্যাকটিক্যাল অবস্থা এখানে দেখি, এই কোণটা হবে এই থিটা তার মধ্যে তো আছে, দ্যাট ইজ 60 ডিগ্রি আছে, উপরও তো আর এখানে 180 ডিগ্রি অতিরিক্ত আছে। তাহলে আমার সঠিক পরিমাপটা আমি এখান থেকে যদি উদ্ধার করতে চাই, তাহলে আগের 1√3 বিন্দুর ক্ষেত্রে থিটা যা ছিল তার সাথে আর 180 ডিগ্রি যোগ করতে হবে। এই 180 ডিগ্রি যোগ করলে আমার টোটাল কোণটা তখন দাঁড়াবে 180 যোগ 60 240। অথচ আমার এখানে ফর্মুলা থেকে ফলাফল আসলো 60 ডিগ্রি। কাজেই এটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে আসলে এই সূত্রটা সব জায়গায় কার্যকরী না, সবখানে সঠিক ফলাফল দিবে না। তাহলে আমার এই অঙ্কটাকে যদি আমি রেকটিফাই করতে যাই, তাহলে আমাদের থিটার ক্ষেত্রে একটা সংশোধনী আনতে হবে। সংশোধনীটা হলো কি, আমি এখানে প্র্যাকটিক্যাল অবস্থা দেখলাম, আগের থিটার সাথে আর 180 যোগ করে ফেলতে হবে। কাজে এখানে আমরা সংশোধিত সূত্রটা লিখব 180 ডিগ্রি যোগ করে, যোগ 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি সমান 240 ডিগ্রি। এখন দেখো আমার কিন্তু বাস্তবতার সাথে খাপ খায় যে একটা পয়েন্ট যদি এখানে থাকে, আমি কোনটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি, এটা 240 ডিগ্রি হতে পারে। আর যদি ক্লকওয়াইজ কাউন্ট করি তাহলে কোনটা নেগেটিভ হবে এবং নিউমেরিক্যাল ভ্যালুটা 180 থেকে ছোট হবে। তবে এত কিছু মনে না রেখে সংশোধিত থিটাটা নিব। সংশোধিত থিটা সমান 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y/x। এবং এই সংশোধনীটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা একটা एग्जांपल এখানে দেখাইলাম, আর एग्जांपल নিয়ে আসা যাবে। যেখানে তোমার tan ইনভার্স y/x কাজ করবে না, অর্থাৎ সঠিক ফলাফল দিবে না, ওই জায়গাটা হলো সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্ট। অর্থাৎ আমাকে যে বিন্দুটা প্রোভাইড করা হবে, এই বিন্দুটা আমি দেখব কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আমি যদি দেখি দুইটাই তুমি প্লাস, তাহলে বুঝতেছি এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। ইন দ্যাট কেস এটা সঠিক ফলাফল দিবে। যদি দেখি এই বিন্দুটা সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা সঠিক ফলাফল দিবে না। এই ক্ষেত্রে আমাকে এটাকে সংশোধন করার জন্য আমি tan ইনভার্স y/x এর সাথে 180 ডিগ্রি যোগ করলে সংশোধনটা হয়ে যাবে। আর যদি বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে tan ইনভার্স y/x সঠিক ফলাফল দেয়, এই ক্ষেত্রে থিটাটা চলে আসবে নেগেটিভ। তো যেহেতু কোণ পরিমাপের দুই ধরনের পদ্ধতি রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ নেগেটিভ আসতে পারে। কাজেই ফোর্থ কোয়াড্রেন্টে বিন্দুর অবস্থান হলে আমি এখান থেকে সঠিক ফলাফল পাবো। আর কেউ যদি চায় যে না কোণটাকে সে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করবে, তখন কিন্তু সে এই ফোর্থ কোয়াড্রেন্টে বিন্দু থাকলে tan ইনভার্স y/x আসবে, তার সাথে 360 ডিগ্রি যোগ করে দিলে তার ফলাফল সঠিক হয়ে যায়। আমি এখানে বিস্তারিত আলোচনা যাচ্ছি না, যেহেতু বিষয়টি অলরেডি পড়ানো হয়ে গেছে। তাহলে আমরা এটুকু জানলাম যে বিগত 2 ক্লাসে যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে একটা ভাইটাল বিষয় কার্টেসিয়ান টু পোলার, পোলার টু কার্টেসিয়ান। তাহলে আমরা মনে হয় এটা সবাই বুঝতে পারছি। তাহলে আমি এটাকে মুছে দিই। আরেকটা বিষয় আমরা বলেছি যেটা, সেটা হলো যে কার্টেসীয় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x1 y1 এবং bx2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী
দূরত্ব এই বিষয়মান আমরা যে বিষয়টি বিগত ক্লাসে পড়েছি, দুইটা কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হইল দুইটা কার্তেশীয় বিন্দুর ভুজের বিগফলের বর্গ যোগ কুটিয়ের বিগফলের বর্গ, এবং বিগফলটা আমি আমার মতো করে যে কোনো অর্ডারে দিতে পারি। x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা উল্টায় পাল্টায় নেওয়া যায়। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা লেন্থ আমরা এই ফর্মুলা দিয়ে হিসাব করে। আমরা এই পর্যন্ত ছিলাম বিগত দুটি ক্লাসের আলোচনায়। এখন আমরা ধারাবাহিকতা বজায় রেখে যে জায়গাটি যাব হলো বিভাজন বিন্দু। বিভাজন বিন্দুর স্থানাঙ্ক। বিভাজন বিন্দুর স্থানাঙ্কটি কি আমরা একটু সংক্ষেপে বিষয়টা আগে বোঝার চেষ্টা করি। ধরো এখানে যে দুইটা বিন্দু দেওয়া ছিল a এবং b, x1 y1 x2 y2 যদি সমতলেরা এইভাবে অবস্থান করে x1 y1, আর এখানে ধরা আছে যে বিন্দু যেটা হচ্ছে x2 y2। এখন আমরা এই দুইটা বিন্দুকে কানেকশন দিলে আবার তৈরি হচ্ছে ab রেখাংশ। তো এই ab রেখাংশের অন্তর্বর্তী কোন জায়গায় একটা বিন্দু থেকে বা অবস্থান করে এই ab অংশটাকে দুইটা ভাগে ভাগ করবে নির্দিষ্ট অনুপাতে। ধরো ab এর অন্তর্বর্তী কোন জায়গায় এখানে একটা বিন্দু আছে c, এই c বিন্দুটা ab এর অন্তর্বর্তী একটা জায়গা থেকে ab কে দুইটা অংশে ভাগ করে ফেলে, c আর একটা bc। আমরা ধরলাম ac টা হচ্ছে m1 আর bc টা হচ্ছে m2। তাহলে আমরা বলতে পারি যে c বিন্দুটা ab রেখাংশকে m1 m2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো যদি c বিন্দুটা এই নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করে থাকে তাহলে আমরা একটা জিওমেট্রিক্যাল প্রসিডিউর এখানে আনতে পারবো, যে প্রসিডিউর অনুযায়ী c বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। একটা সূত্র বা একটা ফর্মুলা বা একটা গ্রামার আমরা শিখবো, যে গ্রামার অনুযায়ী c বিন্দুটা একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করলে তার স্থানাঙ্কটা বের করা যাবে। আবার এমন হতে পারে যে c বিন্দুটা বাইরে থেকে ab কে দুইটা অংশে ভাগ করতে পারে, বহির্বিভক্ত। এটা হলো অন্তর্বিভক্ত। ab কে বাইরে থেকে ভাগ করে, অর্থাৎ c বিন্দুটার অবস্থান হবে ab এর বাইরে কোন জায়গায়। তাহলে বাইরে যদি অবস্থান করে এটাকে এক্সটেন্ড করলাম, তাহলে এইবারও যে দুইটি অংশে তাকে ভাগ করলো c বিন্দুটা, একটা অংশ হচ্ছে ab আর একটা অংশ হচ্ছে bc। একটু খেয়াল করো, অন্তর্বিভক্ত করার বেলায় যে বিন্দুটা অন্তর্বিভক্ত করলো এর থেকে, অর্থাৎ প্রথম বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে m1। তাহলে প্রথম বিন্দু থেকে যে বিন্দুটা ভাগ করবে তার দূরত্ব আমরা কনসিডার করব m1। আর যে বিন্দুটা ab কে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো দ্বিতীয় থেকে ওই বিন্দুর যে দূরত্ব এটাকে ধরছিলাম আমরা m2। তাহলে এখানে দ্বিতীয় বিন্দু b থেকে বিভাগ বিন্দু c এর দূরত্ব হচ্ছে m2। তাহলে এখানে বিভক্তিটা হলো বহির্বিভক্তি। বহির্বিভক্তি অর্থাৎ দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে তৃতীয় একটা বিন্দু তার ভিতরে থেকে অন্তঃস্থভাবে বিভক্ত করে। এখানে উচ্চারণ হবে a এবং b এর সংযোগ রেখাংশ ab কে, আমি আবারও বলছি ab কে, a হচ্ছে প্রথম বিন্দু, b হচ্ছে দ্বিতীয় বিন্দু, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে c বিন্দুর স্থানাঙ্ক কি হবে বিষয়টা আমরা এখন দেখব। আবার a এবং b বিন্দুর সংযোগ রেখাংশ ab কে c বিন্দুটা বাইরে থেকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করলে c বিন্দুর স্থানাঙ্ক কি হবে এটিও আমরা দেখতে পাই। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়, যে বিন্দুটা অন্তঃস্থভাবে বিভক্ত করে ওই বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব এবং দ্বিতীয় বিন্দুর দূরত্ব দুটো যোগ করলে হবে m1 + m2। আর বহির্বিভক্তের ক্ষেত্রে যে বিন্দুটা বাইরে থেকে m1 m2 অনুপাতে বহির্বিভক্ত করে ওই বিন্দুটা দেখো এর থেকে তার দূরত্ব এবং b থেকে দূরত্বের বিয়োগফলটা হবে ab, অর্থাৎ m1 - m2 হবে ab। এখানে m1 + m2 হচ্ছে ab
এখানে m1 মাইনাস m2 হচ্ছে এই তফাৎ। আচ্ছা, আরেকটা আছে সমদ্বিখণ্ডন বিন্দু। সমদ্বিখণ্ডন বিন্দু সমদ্বিখণ্ডন বিন্দুটা হলো যে সমান দুই ভাগে ভাগ করা। তো এই রেখাংশকে যদি সমান দুই ভাগে ভাগ করতে হয় তাহলে অবশ্যই এটা ভেতরে থেকেই করতে হবে, বাইরে থেকে কখনোই দুইটা ভাগ সমান হবে না। অর্থাৎ এ থেকে দূরত্ব বি থেকে দূরত্ব নিলে এই দুটো দূরত্ব সমান হওয়ার সুযোগ নেই, একটা ছোট হবে একটা বড় হবে। তাহলে সমান দুই ভাগে যেহেতু ভাগ করতে চাই আমাকে মানতে হবে অন্তর্বিভক্ত বিষয়। তাহলে ভিতরে থাকবে এই m1 এবং m2 এরা হয়ে যাবে সমান। দুইটাই যদি আমি m1 বলি বলতে পারি, দুইটাকে যদি m2 বলি তাও বলতে পারি। তাহলে সমদ্বিখণ্ডন বিন্দু বা সমান দুই ভাগে ভাগ করে যে বিন্দু, এই বিন্দুটা অন্তর্বিভক্তের মধ্যেই পড়বে। তাহলে তিনটা বিষয় আমরা এখন একটু দেখবো জিওমেট্রিক্যাল প্রসিডিউরে যে কিভাবে ওই বিন্দুগুলির স্থানাঙ্ক আমরা জানতে পারি। তাহলে আমরা ওখানে যাই। এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশকে আরেকটা বিন্দু নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এবং সমদ্বিখণ্ডন করলে তার স্থানাঙ্ক কি হয়। তাহলে আমরা এখানে লিখি ax1 y1 bx2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ AB কে সি বিন্দুটি যদি আমরা এক নম্বরে বলি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তবে সি বিন্দুর স্থানাঙ্ক, এটা আমরা একটু দেখতে চাই যে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ AB, তাকে সি বিন্দুটা m1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। এটা বোঝার জন্য আমরা একটা চিত্র নেই। নিলাম x অক্ষ, এটা y। যখন আমরা থিওরিটিক্যাল ডিসকাশনে যাই তখন বিন্দুগুলিকে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে সেটআপ করে আমরা থিওরিটিক্যাল ডিসকাশনটা করে থাকি। আর প্র্যাকটিক্যালি বিন্দু দেয়া থাকলে তখন আমরা বুঝি কোন বিন্দুটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করবে। আমরা ধরলাম এখানে এ বিন্দু, যার স্থানাঙ্ক হলো x1 y1। এখানে ধরলাম বি বিন্দু, যার স্থানাঙ্ক x2 y2। তাহলে আমরা এ এবং বি কে যখন কানেকশন করব এবি রেখাংশ তৈরি হবে। আমি আমারও বলছি রেখাংশের নামটা গুরুত্বপূর্ণ, এটা কি এবি নাকি বি এ। যদি রেখাংশের নাম এবি বলি তাহলে এ হচ্ছে প্রথম বিন্দু, রেখাংশের নাম যদি বি এ বলি তাহলে প্রথম বিন্দু হচ্ছে বি বিন্দু। তুমি উল্টাই পাল্টাই বলতে পারো, সুবিধা নেই। এটা একটু বড় করে নিই, বি বিন্দু x2 যেমন আমরা ধরলাম এখানে একটা বিন্দু আছে সি, যে সি বিন্দুটা এ বি রেখাংশকে যে নির্দিষ্ট অনুপাতে ভাগ করল, অনুপাত হলো m1 আর m2। অর্থাৎ আমার বর্ণনা মোতাবেক ax1 y1 এবং bx2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ AB কে সি বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমাকে বের করতে হবে সি বিন্দুর স্থানাঙ্ক। তো সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয় আমি ধরি সি হচ্ছে xy, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম xy, এটাকে ধরলাম আমরা xy তার স্থানাঙ্ক ধরলাম। তো তার স্থানাঙ্কটা যদি আমি xy ধরে থাকি, এখন আমি কিছু ড্রয়িং এ যাব। ড্রয়িং হলো এ বিন্দু থেকে তার উপরে লম্ব টানলাম, বি বিন্দু থেকে তার উপরে লম্ব টানলাম, সি বিন্দু থেকে তার উপরে লম্ব টানলাম। তো লম্বগুলি বললাম আমরা এল, বিএন এবং সিএন। এই লম্বগুলি টানার পর আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর লোকেশন যেভাবে ডিসকাস করা হয়, ডিসকাশনে যদি যাই তাহলে আমার ওএল এই অংশটা হবে এই বিন্দুর ভুজ x1, এল হবে এই বিন্দুর খুঁটি y1, ওএম এটা হবে
আমি বি বিন্দু থেকে লম্বটা দিচ্ছি বি বিন্দুর ভুজ x2, বিএম এই অংশটা হবে বি বিন্দুর প্রতি y2। এভাবে লম্বটা নিয়ে আমরা এই চারটা আইটেম নিলাম। পাশাপাশি দেখো আমি যদি এখানে সি বিন্দু রিপ্রেজেন্টেশনে যাই, সি বিন্দু থেকে লম্বটা নিলাম সি এর, তাহলে y টা হবে তোমার x আর সি এর হবে y। তাহলে আমরা এই বিন্দুর লোকেশন যেভাবে বিশ্লেষণ করে ওটা থেকে আমরা বুঝলাম এই অ্যামাউন্টগুলি কি পরিমাণ হইল। এইবার এর থেকে আমি এই সিএন এর উপর একটা লম্ব টানবো এস, আর সি থেকে বিএম এর উপর লম্ব টানবো সিটি। আমরা দুইটা লম্ব টানলাম, একটা এ থেকে সিএন কোটির উপর এস, একটা সি থেকে বিএম কোটির উপর সিটি। লম্ব টেনে এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম। ত্রিভুজগুলি হলো এখানে যে দুইটা ত্রিভুজ আসলো, ত্রিভুজগুলি হলো একটা সিএস ও আরেকটা ত্রিভুজ বিসিটি। এই ত্রিভুজ দুইটা কিন্তু দেখো সদৃশ্যগুণী। আমরা এটা অ্যানালাইসিস করলে দেখতে পাই ত্রিভুজ দুইটা হচ্ছে সদৃশ্যগুণী ত্রিভুজ। তাহলে এত সদৃশ্যগুণী ত্রিভুজ হতে পারে, সদৃশ্যগুণী ত্রিভুজ হতে পাই। সদৃশ্যগুণী ত্রিভুজের ধর্ম হলো অনুরূপ বাহুগুলা সমানুপাতিক। এটা আমরা আগের ক্লাসে পড়েছি যে সদৃশ্যগুণী ত্রিভুজের প্রপার্টি যে অনুরূপ বাহুগুলা অনুপাতগুলা সমান। তাহলে আমরা যদি অনুরূপ বাহু নিতে যাই এস, তার সাথে অনুপাত নেব সিটি এর, এস অনুপাত সিটি সমান। আমি যদি এই ত্রিভুজের সিএস বাহুটা দেই তাহলে কোন বাকি ত্রিভুজের নিতে হবে বিটি বাহুটা সমান এই ত্রিভুজের এসি বাহু নিলাম, ওই ত্রিভুজের হবে বিসি বাহু। তাহলে সদৃশ্যগুণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এই একটা রিলেশন পাইলাম। এই রিলেশনটাকে এখন আমরা ফিল আপ করবো ওই জানা আইটেমগুলির মাধ্যমে। জানা আইটেমগুলির মাধ্যমে যদি আমরা যাই এখানে বলতে পারি এস, এস অংশটা আমরা যখন হিসাব করি সরাসরি হিসাবের কোনো আমার রাস্তা নাই। আমি দেখতে পাচ্ছি এস টা নিচের দিকে এল এন এর সমান, আর এল এন অংশটা হলো ওএন মাইনাস ওএল। ওএন হচ্ছে আমার এখানে এক্স, মাইনাস ওএল হচ্ছে x1, তাহলে এই অ্যামাউন্ট হলো x মাইনাস x1। তাহলে আমি এস এর জায়গায় বসিয়ে দিতে পারি x মাইনাস x1 ডিভাইডেড সিটি। সিটিটাকে আমরা অ্যানালাইসিস করি। সিটি এখানে হচ্ছে সিটি অংশটা এনএম এর সমান, যে এনএম কে লেখা যায় ওএম মাইনাস ওএন। ওএম হচ্ছে আমার x2 মাইনাস ওএন হচ্ছে x। এগুলো সিম্পল অবজারভেশন, আমি আশা করি তোমরা এগুলি সহজে এখান থেকে উদ্ধার করতে পারবা। তাহলে সিটি হলো x2 মাইনাস x ইকুয়াল টু এখন দেখো আছে সিএস। তাহলে সিএস টা যখন আমরা এখান থেকে মাপতে যাব আমরা বলতে পারি সিএস সমান সিএন মাইনাস এসএন। তো সিএন টা হচ্ছে আমার y, y মাইনাস এসএন। এসএন টা আবার এখানকার এল এর সমান, যে কিনা হচ্ছে তোমার y1, তাহলে এটা হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বিটি। তো বিটি অংশটা আবার বিএম মাইনাস টিএম। তো বিএম হচ্ছে আমার y2 মাইনাস টিএম টা আমি জানি না, বা টিএম টা হলো তোমার সিএন এর সমান, যে সিএন কিনা তোমার হচ্ছে y ইকুয়াল টু এসি বাই বিসি। এসি হচ্ছে আমার প্রথম অনুপাত, বিসি হচ্ছে দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাত হচ্ছে এসি, দ্যাট ইজ m1 বাই বিসি হচ্ছে দ্বিতীয় অনুপাত, দ্যাট ইজ m2। তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল রিলেশনটাকে এখানে আমার জানা যে তথ্যগুলি, এই তথ্যগুলি দিয়ে আমি সাজাই ফেলি। এখন এখান থেকে সিম্পলি দুইটা ইকুয়েশন আমরা বের করব। একটা ইকুয়েশন হচ্ছে x এর সংশ্লিষ্ট, আর একটা ইকুয়েশন হচ্ছে y এর সংশ্লিষ্ট। তাহলে এখন এখান থেকে আমরা x minus x1 divided x2 minus x equal to m1 by m2 এই সমীকরণটাকে কাজে লাগাবো। এই সমীকরণটা যখন আমরা কাজে লাগাবো আমাদের টার্গেট হলো সি বিন্দুর স্থানাঙ্ক জানা। স্থানাঙ্ক আমরা ধরছি xy, তাহলে আমার x এর মান জানতে হবে, y এর মান জানতে হবে। x এর মান জানতে গিয়ে আমি এই সমীকরণটাকে ব্যবহার করে দেখো, এই সমীকরণে কিন্তু x আছে, আর আছে কি x1 x2 m1 m2।
x1 x2 m1 m2 এগুলি কিন্তু আমাকে প্রোভাইড করা আছে। এখান থেকে আমি x সমাধানে যেতে পারি। তোমার কাজটা হবে সিম্পলি এখান থেকে r গুণনটা সম্পন্ন করা, তারপর পক্ষান্তরের মাধ্যমে এখান থেকে x এর মানটা খুঁজে নেওয়া। এবং এটা যেহেতু আমরা অনেক নিচের ক্লাস থেকে হিসাবগুলি জানি, আমি এটা বিস্তারিত যাব না। r গুণন নিব, পক্ষান্তর করব, তারপর x সমাধান করব। এখান থেকে x সমান আসবে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। তাহলে এটা আমরা পাবো। যা কমাই দে ও তোর বোধে আছে তো কমাই দে সাউন্ড। তাহলে এখান থেকে আমরা x এর মানটা জানলাম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। সিমিলারলি আমরা যদি এটাকে কল করি তাহলে এখান থেকে আমরা অর্থাৎ এই ইকুয়েশনটা থেকে আমরা যা পাবো y সমান, যেহেতু দেখো এই দুইটা ইকুয়েশনের স্ট্রাকচার সেম, ফলাফলগুলির মধ্যে কিন্তু একটা সিমিলারিটি থাকবে। তো স্ট্রাকচার সেম আর সিম্বলে পার্থক্য হলো x এর জায়গায় y। তাহলে y এর ভ্যালুটা আসবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2। এটা সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা এখান থেকে আসলে জিওমেট্রিক্যাল প্রসিডিউরে দেখে নিলাম দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যে বিন্দুটি m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্ক হলো এরকম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2। এই গেল আমার জিওমেট্রিক্যাল প্রসিডিউরে প্রাপ্ত অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। তো বহির্বিভক্তের বিষয়টা আমি আর আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। বহির্বিভক্তের বিষয়টা হলো তোমার যে এই সেম এক্সপ্লেনেশন, শুধু এই পয়েন্টটা হবে তোমার বি আর এই পয়েন্টটা হবে সি। এটা হবে xy, এটা হবে x2 y2। ওই আলোচনায় যদি আমরা যাই দেখো, তাহলে আমি বলছিলাম যে প্রথম বিন্দু থেকে বিভাগ বিন্দুর দূরত্ব দ্যাট ইজ এই অংশটা হবে m1, আর দ্বিতীয় বিন্দু থেকে বিভাগ বিন্দুর দূরত্ব এই অংশটা হবে m2। তো তার রেসপেক্টে এই আইটেমগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যখন m1 আর m2 এখানে নির্ধারণ করলাম বাইরে থেকে সি বিন্দু নিয়ে, তখন আমার এই হিসাবে যে তফাৎটুকু আসবে এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস আসবে আর কিছু। যেহেতু সিমিলার এক্সপ্লেনেশন, যে বাইরে থেকে কোনো বিন্দু যদি একটা নির্দিষ্ট অনুপাতে বহির্বিভক্ত করে তার ফর্মুলাটা সিমিলার ডিসকাশনে গিয়ে আমরা এখানে মাইনাস যে বিষয়টাকে মনে রাখতে পারি। এবং সংক্ষেপে যে বিষয়টা আমি বলবো, অন্তর্বিভক্তের ক্ষেত্রে তোমার এবি সমান সমান হবে m1 প্লাস m2, আর বহির্বিভক্তের ক্ষেত্রে এবি সমান হবে m1 মাইনাস m2, কারণ বিন্দুটা আছে এখানে বাইরে। তাহলে এইটুকু হচ্ছে m1, এইটুকু হচ্ছে m2। তাহলে m1 থেকে m2 বিয়োগ করলে হচ্ছে এবি, যেটা m1 মাইনাস m2। আর অন্তর্বিভক্তের ক্ষেত্রে এখানে আছে সি বিন্দু, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, আর এই বিটা হবে m1 প্লাস m2 এর সমান। তাহলে এটা আমি আর বিস্তারিত আলাপ করলাম না, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে যখন আমরা বহির্বিভক্তে যাব, এখানে m1 m2 অনুপাতে বহির্বিভক্ত করে বলবো এখানে মাইনাস লিখবো, তাই আমি লিখলাম। আমরা এখন একটু এটাকে একটু কিভাবে কৌশলে মনে রাখা যায় একটু দেখি। x1 y1 x2 y2, তাহলে সি বিন্দুটা আছে আমার এখানে, যে কিনা m1 আর m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এত মনোযোগ দিয়ে শুনবা। a x1 y1 এবং b x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ab, নামটা হচ্ছে ab। ab কে সি বিন্দু ভাগ করে কি অনুপাতে ভাগ করে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
অন্তর্বিভক্ত করলে এখন সি বিন্দুর স্থানাঙ্ক নিতে গিয়া সূত্রটাকে কৌশলে মনে রাখবো আমরা এ বি রেখাংশকে ভাগ করে এ হচ্ছে প্রথম বিন্দু আর বি হচ্ছে দ্বিতীয় বিন্দু। এটা হচ্ছে প্রথম অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত, অর্থাৎ প্রথম বিন্দু থেকে বিভক্ত বিন্দুর দূরত্ব প্রথম অনুপাত, দ্বিতীয় বিন্দু থেকে বিভক্ত বিন্দুর দূরত্ব দ্বিতীয় অনুপাত। তাহলে এখন কি স্ট্রাকচার দাঁড়ালো, প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় বিন্দুর ভুজের গুণফল প্লাস দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর ভুজের গুণফল। বিষয়টা একটু ক্রসিং কিন্তু, প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ গুণ আবার দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর ভুজ গুণ হয়ে এটা যোগফল আসছে, আর নিচে আসছে অনুপাত দুইটার যোগফল। ঠিক একইভাবে কুটির বেলায়ও প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় বিন্দুর কুটি m1y2 আর দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর কুটি m2y1, এই স্ট্রাকচারটা আসছে উপরে, নিচে যথারীতি দ্বিতীয় অনুপাতের যোগফল। তাহলে আমার দাগ পরে আমাকে নির্ধারণ করতে হবে প্রথম বিন্দু কোনটা, দ্বিতীয় বিন্দু কোনটা, প্রথম অনুপাত কোনটা, দ্বিতীয় অনুপাত কোনটা। এইটা নির্ধারণ না করতে না পারলে আমার কিন্তু আমার রেখাংশের নাম যদি এ বি বলে এ প্রথম বিন্দু, রেখাংশের নাম যদি বি এ বলে তাহলে বি হচ্ছে প্রথম বিন্দু। ইন দ্যাট কেস এইটা হয়ে যাবে প্রথম অনুপাত, এইটা হয়ে যাবে দ্বিতীয় অনুপাত। এটা যেটা আমরা খেয়াল রাখি। যদি বহির্বিভক্তের বিষয় আসে তাহলে একই গ্রামার, শুধু ওইখানে প্লাসের জায়গায় মাইনাস। তাহলে আমরা বহির্বিভক্তের ক্ষেত্রে যেটা আসবে এটা হচ্ছে সেই অনুপাতে বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর স্থানাঙ্ক m1y(x2) minus m2x1 divided m1 minus m1y2 minus m2y1 divided m1 minus m2। এগুলো দুইটা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের ফর্মুলা। এখন আসলে সমদ্বিখণ্ডন বিন্দু, যদি সি এ বি কে সমদ্বিখণ্ডিত করে তবে সি বিন্দুর স্থানাঙ্ক এটা দেবে। তাহলে সি সমদ্বিখণ্ডিত করে অথবা সি হলে তার মধ্যবিন্দু, সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে দেখো সি এ বি কে যদি সমান দুই ভাগে ভাগ করতে হয় তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ এ বি তাকে কোনো বিন্দু সমান দুই ভাগে ভাগ করবে। এই ভাগটা বাইরে থেকে আসলে বাস্তবিকভাবে সম্ভব না, তাহলে মাঝখানে থাকলে অন্তর্বিভক্তের ফর্মুলা। যদি অন্তর্বিভক্তের ফর্মুলা হয় তাহলে এই দুইটা অংশ হয়ে যাবে পরস্পর সমান, এদের ভ্যালু যাই হোক না কেন, m1 m2 এর ভ্যালু যাই হোক না কেন, দুইটা পরস্পর সমান হয়ে যাবে। আমি ধরে নিলাম দুইটা ভ্যালু হচ্ছে m1। তো যদি সি বিন্দু এ বি কে সমদ্বিখণ্ডিত করে বা সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হয়, তার স্থানাঙ্ক জানতে গিয়ে আমরা অন্তর্বিভক্তের ফর্মুলাটাকে ফলো করব। ফলো করলে m1x2 প্লাস m2x1, আমি বলছি m2 আর m1 সমান পরস্পর, তাহলে আবারও এখানে m1x1 ডিভাইডেড m1 প্লাস m2, আমরা একটা আইটেম হিসাব করি, বাকিটা দেখি বোঝা যাবে। তো এখানে দেখা যায় এই দুই জায়গা থেকে m1 কমন যায়, থাকবে x2 প্লাস x1 ডিভাইডেড 2m1, m1 ক্যান্সেল হয়ে যাবে, ফলাফল হবে x1 প্লাস x2/2। তাহলে আমরা দেখতে পেলাম যে এ বি এর মধ্যবিন্দুর যে ভুজটা আসছে ওই দুইটা বিন্দুর ভুজের গড়। অন্তর্বিভক্তের ফর্মুলা ব্যবহার করে আমরা যা পাইলাম, মধ্যবিন্দুর ভুজটা হচ্ছে ওই দুইটা প্রান্ত বিন্দুর ভুজের গড়। সিমিলারলি ওই মধ্যবিন্দুর বা সমদ্বিখণ্ডিতকারী বিন্দুর কুটিটা আসবে ওই প্রান্ত দুইটা বিন্দুর কুটির গড়। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা খুবই সোজা, এটা হলো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তাহলে আমরা তিনটা বিষয় আশা রাখি পরিষ্কার করে সবাই বুঝতে পারছি। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যদি তৃতীয় একটা বিন্দু ভেতরে থেকে নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করে তার ফর্মুলা হচ্ছে, যদি বাইরে থেকে একটা নির্দিষ্ট অনুপাতে বহির্বিভক্ত করে তার ফর্মুলা হচ্ছে, আর যদি তাকে সমান দুই ভাগে ভাগ করে
বা সমদ্বিখণ্ডন বিন্দু বা মধ্যবিন্দু স্থানাঙ্ক হইল বিন্দু দুইটার গড়। এটা আমরা বিভাজন বিন্দু স্থানাঙ্ক হিসেবে আলাপ করলাম। আপনাদের একটু বসে দিই, মনে রাখবো সূত্র দিয়ে। এবং ক্রসিংটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় বিন্দুর গুণ আর দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর গুণফলের গুণ। কোনো সময় বিয়োগফল নিব অন্তর্বিভক্তের ক্ষেত্রে, বহির্বিভক্তের ক্ষেত্রে নেব বিয়োগফল, আর তোমার মধ্যবিন্দুর ক্ষেত্রে নেব আমরা গড়। এখন আমরা যে জায়গাটিতে যাব, যে আমরা এই বিভাজন বিন্দুর স্থানাঙ্ক শিখলাম, কেন আমি শিখলাম, এটার প্রয়োগ কোথায়, এটা দিয়ে আমি কি করব। আসলে কোনো ধরনের সৃষ্টি প্রয়োজন ব্যতিরেকে ঘটে না, আমাদের প্রয়োজনেই কিন্তু বিভিন্ন বিষয়ের আবিষ্কার হয়েছে বা সৃষ্টি হয়েছে, প্রয়োগ ব্যতীত কোনো কিছু আসলে না। তো প্রয়োগটা আমরা করে নিতে পারি। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তাহলে এই প্রয়োগটা আমরা একটু হালকা করে হয়তো দেখবো। সব প্রয়োগ হয়তো আমরা আমাদের যে বয়সের অ্যাসপেক্টে এখনই বুঝে ফেলতে পারবো না, টুকটাক আমরা কিছু গল্প যেগুলির প্রয়োগ তুমি বুঝতে পারবো। অর্থাৎ সায়েন্সের বিষয়গুলি কিন্তু সবই প্রয়োগযোগ্য, প্রয়োগ ছাড়া কোনো কিছুই আবিষ্কার হয় নাই। লেস ইম্পর্টেন্ট বলে কোনো কিছুটাই সবই আমার গুরুত্বপূর্ণ। তবে এখানে ছোট্ট একটি এক্সাম্পল দিই। ধরো আমরা 7 থেকে শুরু করে 10 পর্যন্ত ঐকিক নিয়মের অঙ্কগুলি করেছি। ঐকিক নিয়ম দিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো কিছু কিছু বিষয় আমাদের সামনে আসবে যখন ঐকিক নিয়মটা আসলে যুক্তিতে টিকে না। যখন যুক্তিতে টিকবে না, তখনই কিন্তু আমরা এই বিষয়গুলি এখানে ইম্পোজ করব, এই বিষয়গুলি গ্রামাটিক্যাল। যেমন ধরো আমি বললাম যে কোন একটি বিড়াল 2 দিনে মারে একটা ইঁদুর। বিড়াল 2 দিনে মারে একটা ইঁদুর। তাহলে এখন ঐকিক নিয়ম বলতেছে কি, একদিনে মারবে 1/2 সংখ্যক ইঁদুর, অর্থাৎ অর্ধেকটা ইঁদুর। তো এখানে আমরা ঐকিক নিয়ম যা শিখেছি, এই ঐকিক নিয়মের সাথে এই গাণিতিক যে অ্যাপ্লিকেশনটা, গাণিতিক অ্যাপ্লিকেশনটার কিন্তু কোনো কনফ্লিকশন নেই। বাট যদি তুমি লজিক্যালি বিষয়টা চিন্তা করো, যে অর্ধেকটা ইঁদুর কিভাবে মারা সম্ভব, হয় পুরাটা মারবে না হয় মারবে না। তাহলে এখানে কেউ যদি প্রশ্নের অবতারণা করে যে না এটা আমি ফলো করবো না, এটা অযৌক্তিক, তাকে কিন্তু দোষ দেওয়া যাবে না। আর যতই গণিতবিদ হিসেবে আমি তাকে বুঝাই যে আসলে দেখো এখানে বিষয়টা হচ্ছে কাজের কনভার্সন, যে 2 দিনে যদি একটা পূর্ণ কাজ সে কমপ্লিট করে, একদিনে করবে ওই কাজটার অর্ধেক কাজ। এটা হচ্ছে গাণিতিক যুক্তি। কিন্তু সে এটা মানতে চাইবে না, যে না আমি এটা মানবো না। একটা কাজ আর একটা ইঁদুর মারা, অর্ধেকটা কাজ আর অর্ধেকটা ইঁদুর মারা, এগুলি যুক্তির সাথে মিলে না। তখন তুমি তাকে কিন্তু একেবারে দিনেও করতে পারবে। এই ছোট্ট একটা জায়গায় আমি বললাম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই এদের সাহায্য নিয়ে, এটা একটা আমি জাস্ট ধরুন বললাম, এই ধরনের অনেক কিছু আছে যেগুলি আসলে যুক্তিতে খাপ খায় না। বা তোমার বাস্তব জীবনেও দেখবা যে এগুলি কিছু একটা অ্যাপ্লিকেশন আছে। যারা গণিত নিয়ে কাজ করি তারা হয়তো বিষয়গুলো বুঝে, কিন্তু সবাই হয়তো বিষয়গুলো বুঝে না। আবার যারা গণিত নিয়ে কাজ করে না, ব্যবসায়ী হিসেবে তারাও কিন্তু বিষয়গুলো বুঝে। যেমন ধরো তোমাকে বলা হলো যে 2টা কলমের দাম 9 টাকা, 2টা কলম 9 টাকা। আবার 5টা কলমের দাম বললো 24 টাকা। তো তোমাকে যে দোকানদার এইভাবে বলে যে 2টা কলমের দাম 9 টাকা, আবার 5টা কলমের দাম 24 টাকা, তখন তুমি কিন্তু একটু মানে হতভম্ব হয়ে যাবে যে এটা কি বলে। 2টার দাম যদি 9 টাকা হয়, তাহলে একটা কলমের দাম 4 টাকা 50 পয়সা। তাহলে 5টা কলমের দাম কত হবে? 4 5 20। তারপরে 5টা কলমের দাম 5 4 20, আর আরো এখান থেকে আসবে 2.5 টাকা। তাহলে 2.5 টাকা যদি আসে, তাহলে 22.5 টাকা, কিন্তু সে বলতেছে 24 টাকা।
এটা কিভাবে হয়? দুইটা কলমের দাম 9 টাকা, তার থেকে যদি 5টা কলমের দাম মিলাইতে যাই তাহলে 9 অর্ধেক 4.5, তাহলে 5 গুণন 4.5, 5 4 20, 5 5 25, 8 টাকা, 22 টাকা 50 পয়সা, 24 টাকা। তাহলে এখানে কি একটা রহস্য লুকিয়ে আছে? অথচ সে কিন্তু দোকানদার কিন্তু সে করে বুঝুক আর না বুঝুক, সে একটা গ্রামার মেনটেন করে কথাটা বলছে, তার কথাটা কিন্তু সঠিক আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখবা তোমার ওই নিয়মটা ফেল করে যায়, তখনই আমাদের কিন্তু এগুলি ভাবতে হবে। তো এটা একটা রকম আমি দেখাইলাম বুঝতে পারে। আমরা একটা মজার একটা অ্যাপ্লিকেশন এখন দেখবো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের বিভাজন বিন্দু স্থানাঙ্কগুলিকে কাজে লাগাবো। এটা একটু দেখো, আমি একটা ডাটা এখানে দিলাম তোমারে। ধরো আমি একটা সার্ভে করলাম, সার্ভে করে এখান থেকে একটা উপাত্ত পাইলাম, যে উপাত্তটা তোমাকে জানাই দেওয়া হচ্ছে। উপাত্তটা হলো এরকম যে অপরাধের বিচার সম্পন্ন হওয়া অপরাধ সংখ্যা, এটা তথ্য, যে তথ্যকে আমি x দিয়ে ডিনোট করলাম। আর এই বিচারের সাপেক্ষে অপরাধ প্রবণতা কমা হার, এটা আমি পাশে দিয়ে নিলাম, যাকে হয়তো আমি ডিনোট করলাম y দিয়ে। তাহলে এরকম দুইটা তথ্য তোমাকে আমি প্রোভাইড করলাম, বা সার্ভে করে আমি দুই ধরনের ডাটা অ্যানালাইসিস করে ডাটাটা নিয়ে আসলাম এরকম, যে অপরাধের বিচার সম্পন্ন হওয়া অপরাধ সংখ্যা, ধরো দুইটা অপরাধ সংঘটিত হয়েছে, দুইটা অপরাধের বিচার সম্পন্ন হয়েছে, বা বেশি সংখ্যক অপরাধ সংঘটিত হয়েছে, তার মধ্যে দুইটার বিচার সম্পন্ন হয়েছে। তো দেখা গেল সার্ভে করে বা জরিপ করে যে অপরাধ প্রবণতা 27% কমে। আবার দেখা গেল যে অপরাধগুলি সংঘটিত হয়ে থাকে তার মধ্যে যদি বিচার সম্পন্ন করা যায় 7টা, তাইলে অপরাধ প্রবণতা কমে 83%। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এই ডাটাগুলি আপনি কিভাবে নিয়ে আসলেন? এটা তুমি একটু ফিকটিশাসলি বিষয়টা আগে ভেবে নাও, তারপরে এটার অ্যাপ্লিকেশন তুমি বিভিন্ন জায়গায় করতে পারো। আমরা একটা ফিকটিশাস ঘটনা নিলাম, যে অপরাধের সুবিচার করা হইলে অপরাধ প্রবণতা কমে, এটা কিন্তু ইঞ্জিনিয়ার আমরা জানি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অপরাধ প্রবণতা কিন্তু কমে যায়। তো এখানে হয়তো জরিপ করে দেখা গেছে একটা ফেনোমেনায় যে অপরাধ প্রবণতা যে কমে, এটা সরল রৈখিক ভাবে কমে। এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে, আমরা বিতর্কে যাচ্ছি না, আমরা জাস্ট একটা ডাটা অ্যানালাইসিস করতেছি, এবং ডাটাটা হচ্ছে কিনা পলিনোমিয়াল বা বহুপদী ফাংশনের উপর, যেটা হয়তো বিস্তারিত আলোচনা তোমরা হায়ার ক্লাসে আরো পাইবা, বা ইতিমধ্যে কেউ কেউ হয়তো সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছো, তারা বুঝো যে ডাটাকে আমরা পলিনোমিয়াল ফাংশনে ফিট করবার পর এখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস চাই। আমি এত বিস্তারিত আলোচনা যাচ্ছি না, আমি জাস্ট তথ্য দিলাম যে যে অপরাধগুলি হয়ে থাকে, অপরাধের যদি বিচার সম্পন্ন হয় তাহলে অপরাধ প্রবণতা কমে। তার উপর ভিত্তি করে আমরা ডাটা দিলাম যে দুইটা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে 27% অপরাধ প্রবণতা কমে, আবার 7টা অপরাধের সুবিচার সম্পন্ন করা হলে অপরাধ প্রবণতা 83% কমে। এখন এই ডাটার আলোকে আমাদেরকে এখন যা করতে হবে, যে 4টা অপরাধ, 5টা অপরাধ এবং 7টা অপরাধ, এদের যদি বিচার সম্পন্ন করা যায় তাহলে অপরাধ প্রবণতা কি পরিমাণ কমবে। আমি আবার প্রশ্নটা বলছি, যে অপরাধের বিচার সম্পন্ন হওয়া অপরাধ সংখ্যা এবং অপরাধ প্রবণতার হার কমার মধ্যে একটা সম্পর্ক এখানে আমাকে জানাই দেওয়া হয়েছে। দুইটার বিচার করলে 27%, 7টার বিচার করলে 83% অপরাধ প্রবণতা কমে। এখন আমাকে উত্তর দিতে হবে 4টা, 5টা, 7টা, এদের বিচার সম্পন্ন করা গেলে অপরাধ প্রবণতা কি পরিমাণ কমবে। তাহলে তুমি যদি ঐকিক নিয়ম ফলো করতে যাও তাহলে সমস্যা যেটি হবে, দেখো দুইটার ক্ষেত্রে 27%,
তাহলে তুমি ওই একটার ক্ষেত্রে বলবা 13.5%। তাহলে 7টার ক্ষেত্রে আসবে 13.5 পরকে 7 দিয়ে গুণ দেয়া, তাহলে 13.5 গুণন 7, তাহলে 7 13 91, আর এখান থেকে আসবে 3.5 94.5। কিন্তু আমি বলতেছি কি যে 83% অপরাধ প্রবণতা কমে। তাহলে তো তোমার এই ইনফরমেশন মিলতেছে না, আজ ওই বিজ্ঞান ফলো করা যাবে যে 7টার ক্ষেত্রে আমি বললাম 83% অপরাধ প্রবণতা কমে। আচ্ছা 7টা দিয়ে আমি এখানে একটু তাহলে চেঞ্জ করি, 6টা দিলাম, 6টার ক্ষেত্রে দিলে তাহলে 6 13 78 আর 3 81, 7টা যেহেতু এখানে দিলাম এখানে 7 দিলাম। তাহলে আমি যদি ওই কিভাবে যাই, একটার জন্য কমবে 13.5%, 6টার জন্য কমবার কথা 13.5 গুণ 6 81%, কিন্তু আমি এখানে বলতেছি 83%। 6 13 78, 5 30 আর 3 79 80 81%। তাহলে ওই কিভাবে এখানে কার্যকরী না, কার্যকরী যদি হইতো তাহলে এই ডাটাটা ভুল হয়ে যেত, কিন্তু এই ডাটা সঠিক আছে, আমরা সবশেষে দেখবো ডাটাটা কিভাবে সঠিক। তো এখন আমরা এই স্ট্যাম্পটা পাওয়ার পর আমি আমার যে সমস্ত গণিত শিখছি এই গণিত দিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করব। আমি যা যা জানি আমার গণিতের সিলেবাসে আমি চিন্তা করে দেখবো যে কোন বিষয়ের সাথে এটা খাপ খায়, ওই বিষয়টা নিয়ে চিন্তা করে ওইটার আলোকে আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের স্টেপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যারা স্টেপ দিই তারা কিন্তু আগেই অনেক চিন্তা ভাবনা করে নেই যে কত ধরনের অ্যাঙ্গেল থেকে উত্তরটা আসতে পারে। কারণ আমি একজন এক মাথায় চিন্তা করছি, পরীক্ষায় কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী, তারা এতগুলি মাথা দিয়ে চিন্তা করবে, সমাধান তার নিজের মতো করে সে বের করে নিয়ে আসবে সৃজনশীল পদ্ধতিতে। কাজে আমি শিক্ষক হিসেবে আগেই দেখে নিব কত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উত্তর আসতে পারে, কিরকম উত্তর আসতে পারে, সবগুলি যাচাই বাছাই করে এটা দিলাম। কিন্তু আমার হাতে যখন খাতা ফেরত আসলো তখন আমি অবাক হয়ে গেলাম যে আমি এমন এমন উত্তর পেলাম, এত সুন্দর উত্তর পেলাম এবং এত সংক্ষিপ্ত পদ্ধতিতে উত্তর পেলাম যেটি আমি নিজে কল্পনা করি না। অর্থাৎ আমি আমার চিন্তার বাইরে অনেক ধরনের উত্তর পেয়ে যেতে পারি। তখন দেখা যায় আবার এই প্রশ্নটি যে আমি করলাম, আমার প্রশ্নটা নিয়ম মেনে করা হইলো, যে উত্তরটা আমাকে বিপদে ফেলে দিল। যে আমি ধরছিলাম যে হয়তো 4টা স্টেপে আমি এই প্রশ্নটা করেছি, উত্তরটা 4টা স্টেপে আসবে, দেখা গেল 2টা স্টেপে বা 1টা স্টেপে উত্তরটা এসে গেল। ইন দ্যাট কেস শিক্ষার্থী কিন্তু পুরো নাম্বার পাবে, এটা আমাদের বড়, আমি 4টা স্টেপ তাকে দিয়ে করাইতে পারি। যাই হোক সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু আমরা এগুলি পাই যে স্টুডেন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়েতে চিন্তা করে এরা সমাধান দেয়, তার যে সমস্ত শিকনফল আছে তার উপর ভিত্তি করে সে কিন্তু সাকসেসফুলি উত্তর দিতে পারে। এটাই হচ্ছে তোমার সৃজনশীলতার প্রয়োজনীয়তা, যে তাকে নিয়ে এক জায়গায় ফিক্স করে ফেলতে চায়, সে তার হাতে যে সমস্ত হাতিয়ার আছে, শিকনফল আছে, এগুলি দিয়ে সে এটাকে সাকসেসফুলি মোকাবেলা করতে পারলেই সে শিকনফল অর্জন করেছে বলে আমরা ধরে দিয়ে থাকি। তাহলে এখন আমরা যেহেতু আজকে আলোচনা ছিলাম বিভাজন বিন্দু স্থানাঙ্ক, তোমরা এটা গ্যাস করতে পারবা সহজে, এই বিভাজন বিন্দু স্থানাঙ্ক দিয়ে এটাকে আমরা মোকাবেলা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব ছিল যে আমরা দুইটা পয়েন্ট বানাবো, একটা পয়েন্ট হচ্ছে 227, এটাকে অপরাধ সংখ্যা দিলাম, এটাকে অপরাধ প্রবণতা অবার হার বললাম, আর এটা দিব আমরা 680। তাহলে আমার হাতে চলে আসলো দুইটা ইনফরমেশন থেকে দুইটা বিন্দু। তাহলে আমার তথ্যটা দেওয়া আছে 2টা অপরাধের ক্ষেত্রে আর 6টা অপরাধের ক্ষেত্রে। এখন আমি বের করতে চাই 4টা 5টা 7টা অপরাধের ক্ষেত্রে। তাহলে আমি দেখবো যে 2 এবং 6 এর ভেতরে কারা আছে, বাইরে কারা আছে। যারা ভেতরে থাকবে এদেরকে অন্তর্বিভক্তের ফর্মুলায় ফেলে দিব, আর যারা বাইরে থাকবে এদেরকে বহির্বিভক্তের ফর্মুলায় ফেলে দিব। কেউ যদি মাঝখানে থাকে মধ্যবিন্দুর ফর্মুলায় ফেলে দিব। তাহলে আমরা একটু রাফলি এখান থেকে আমরা চিত্র দেওয়ার চেষ্টা করি, যদিও চিত্রটা একেবারে এক্সাক্ট এখানে হবে না, আমার অনুমান ভিত্তিক রাখতে হবে, তারপরে মোটামুটি একটা আইডিয়া দেওয়া। আমরা ধরে নিলাম যে 2টা অপরাধের ক্ষেত্রে 27% অপরাধ প্রবণতা হবে। আমি স্কেলিংটা করলাম এরকম 1 2 3 4 5 6 7টা পর্যন্ত আমি গেলাম। তাহলে 2টার ক্ষেত্রে 27%, তো 2টার ক্ষেত্রে 27% আমি অনুমান করলাম এইটুকু 27, এটা 2টার ক্ষেত্রে 27% অপরাধ প্রবণতা হবে। এই পয়েন্টটা আমি এখানে লকেট করলাম, এটা বললাম এ, এটাকে বললাম আমি এ বিন্দু, আর এটা হলো বি বিন্দু। যে 6টার ক্ষেত্রে 83%, তাহলে 1 2
3 4 5 6 7 7 83%। তাহলে আমি অনুমান করতে গেলাম 27 27 27 মোটামুটি এইভাবে অনুমান করে নিলাম। এখানে আছে বি বিন্দু, এটা হচ্ছে 6 আর 83। তাহলে এখন আমি দুইটা বিন্দু কানেকশন দিই, কানেকশন দিলে আমার হয়ে গেল এবি রেখাংশ। তো আমি এই ইনফরমেশন গুলির রেসপেক্টে দুইটা পয়েন্ট তৈরি করলাম, এ 227, বি 683। এদেরকে আমি এখানে প্লট করলাম। প্লট করার পর এখন দেখো আমাকে জানতে চাওয়া হয়েছে চারটা অপরাধের যদি বিচার সম্পন্ন করা হয় তাহলে অপরাধ প্রবণতা কি পরিমাণ বা কত শতাংশ কমবে। তাহলে আমি এখন একটু বিশ্লেষণে যাই। আমার 4 সংখ্যাটা কিন্তু আছে এইখানে। তাহলে আমি দেখতেছি আমার ইনফরমেশন দেওয়া ছিল 2টা আর 6টা। তাহলে 2 এবং 6 এর ইনফরমেশন দেওয়া আছে, 4 এর অবস্থান হচ্ছে তাদের অন্তর্বর্তী কোনো জায়গায়। তো আমি যাব অন্তর্বিভক্তের ফর্মুলায়। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশটাকে যে বিন্দুটা একটা অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কি জানতে চাই আমরা। তাহলে এটা জানতে গিয়ে দেখো এখন অন্তর্বিভক্তের ফর্মুলা m1x2 m2x1 ডিভাইডেড m1 m2, m1y2 m2y1 ডিভাইডেড m1 m2। তাহলে আমার এখানে এই চারটা ইনফরমেশনের রেসপেক্টে আমি যখন অন্তর্বিভক্তের ফর্মুলা ব্যবহার করতে যাব, তাহলে আমি দেখব যে 2 থেকে 4 এর দূরত্ব কত। 2 থেকে 4 এর দূরত্ব হচ্ছে 2 এর পরে 3, 3 এর পরে 4, 2 ইউনিট। আবার 6 থেকে 4 এর দূরত্ব, এখানে 6 থেকে 5 1 মিনিট, 5 থেকে 4 1 মিনিট, 2। তাহলে এই দুইটা ইউনিট দেখতে পাচ্ছি আমি সমান। তাহলে অন্তর্বিভক্তের পাশাপাশি আমরা এখানে বুঝলাম এই বিন্দুটা এদিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক আমরা প্রয়োগ করে দিব। তাহলে চারটার ক্ষেত্রে আমি যখন হিসাব করতে যাব তাহলে আমি বলবো যে সমদ্বিখণ্ডন বিন্দু। তাহলে এ এবং বি এর সংযোজক রেখাংশকে যে বিন্দুটা সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক আমরা বের করতে যাচ্ছি। আমরা দেখেছিলাম সমদ্বিখণ্ডন বিন্দু হয় প্রান্ত বিন্দু দ্বয়ের গড়। তাহলে এই দুইটার গড় যদি আমি নিই 2 + 6 ডিভাইডেড 27 + 83 ডিভাইডেড 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 6 2 8 2 দিয়ে ভাগ করলে 4, 83 আর 7 90, 20 110 2 দিয়ে ভাগ করলে 5 55। তাহলে দেখো আমার গ্রামারটা এমন আসলে যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করাতে অটোমেটিক্যালি ভুজটা হয়ে গেছে 4, যেটা কিন্তু আমার প্রশ্নের চাহিদা মিটায় যে 4 সংখ্যাটার সাথে মিলে যায়। তাহলে এটা হচ্ছে চারটা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে 55% অপরাধ প্রবণতা কমবে। তাহলে আমি কিন্তু উত্তর পেলাম 55%। তো এটা 27%, এটা 55%, ঠিক পেলাম। যদিও তোমার মনে হবে না যে 27 এর রেসপেক্টে যে 55, আমি এটা রাফলি আসছি তো এটা অনেক সময় খাপ খাবে। তারপরে আসলে আমি যে 5টা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে অপরাধ প্রবণতা কি পরিমাণ কমে এটা বের করতে চাই। তাহলে আবার আমি ফিগারে যাব যে 5 সংখ্যাটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে 5 সংখ্যা। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার যে ইনফরমেশন প্রোভাইড করা আছে 2টা এবং আমি এখানে একটু ভুল করছি, এটা হচ্ছে 2, এটা 2 এর তাহলে 2 আর 6 দেওয়া আছে মাঝখানে 5। তাহলে 2 থেকে 5 এর দূরত্ব কয় ইউনিট? 1 2 3 ইউনিট। আর 6 থেকে 5 এর দূরত্ব এটা হচ্ছে 5 থেকে 6 1 ইউনিট। তাহলে আমি দেখতে পেলাম যে 5টা অপরাধের প্রবণতা বিচার সম্পন্ন করলে অপরাধ প্রবণতা কি পরিমাণ কমে এটা বুঝতে গেলে আমার যে 5 সংখ্যাটা 2 এবং 6 এর মাঝখানে আছে, তার মানে অন্তর্বিভক্তের ফর্মুলা। এবং যে অনুপাত সে মেইনটেইন করেছে অনুপাতটা আমি এখানে অবজার্ভ করলাম যে 2টা ইনফরমেশন থেকে 5টা ইনফরমেশনের দূরত্ব হলো 3 ইউনিট, আর 6টা ইনফরমেশন থেকে 5টা ইনফরমেশনের দূরত্ব হলো 1 ইউনিট। তাহলে অনুপাতটা হবে 3:1। অর্থাৎ আমার এখানে 5টা রেসপেক্টে যখন আমি বের করতে যাব তখন এই অংশটা হবে 3 আর এই অংশটা হবে 1। তাহলে যে বিন্দুটা এবিকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করতে পারলেই 5টা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা কমে সেই বিষয়টি আমরা পেয়ে যাব। এই 5টার ক্ষেত্রে m1y2 দেখো m1 হচ্ছে 3, m2 হচ্ছে 1, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2।
তাহলে m1 হচ্ছে 3, x2 হচ্ছে 6 প্লাস m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে 2 ডিভাইডেড m1 প্লাস m2। সিমিলারলি m1 into y2 হচ্ছে আমার 83 প্লাস m2 into y1 হচ্ছে 27 ডিভাইডেড m1 প্লাস m2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3 × 18 2 20 4 দিয়ে ভাগ করলে 5 3 83 3 3 9 13 24 249 এর সাথে 27 যোগ হবে 9 7 16 হাতে আছে 1 7 276 ভাগ করলে আমি 4 দিই 4 সাথে 28 4 4 সাথে আচ্ছা 4 সাথে 28 টা এখানে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 4 9 36। তাহলে এখানে অপরাধ প্রবণতা হবে 69%। অর্থাৎ তুমি যদি এটাকে হাইটটা বের করো এটা হবে 69%। তাহলে 5টা অপরাধের সুবিচার সম্পন্ন করা গেলে অপরাধ প্রবণতা 69% কমবে। এবার যাব আমরা 7টা ক্ষেত্রে। 7টা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা হবে এটা আমরা দেখি। তাহলে 7টার ক্ষেত্রে বের করতে গিয়ে আমি এখন আবারও চেক করব যে 7 সংখ্যাটা কিন্তু আবার 2 এবং 6 এর বাইরে। 2টার তথ্য দেওয়া আছে 6টার তথ্য দেওয়া আছে ইন বিটুইন 2 and 6 এ আমি 7 পাই না 7 পাই বাইরে। বাইরে যদি পাই তাহলে আমি 2 থেকে 7 এর দূরত্ব দেখতে পাচ্ছি কত ইউনিট 1 2 3 4 5 ইউনিট আর 6 থেকে 7 এর দূরত্ব 1 ইউনিট। অর্থাৎ 7টা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা কমে এটা বুঝতে গেলে আমি 7 সংখ্যাটার অবস্থান 2 থেকে পাচ্ছি 5 ইউনিট দূরে আর 6 থেকে পাচ্ছি 1 ইউনিট দূরে। তাহলে আমি বলবো যে এই বিন্দুটা এদিকে 5:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। এই গ্যাপটা কিন্তু 5। অর্থাৎ 2টা ইনফরমেশন থেকে 7টা ইনফরমেশন দূরত্ব হচ্ছে 5 আর 6টা থেকে 7টা দূরত্ব হচ্ছে 1। তাহলে দ্যাট কেস আমরা বলতে পারি যে এই বিন্দুটা 5:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে 7টার ক্ষেত্রে 5:1 তাহলে m1 y2 x2 হচ্ছে তোমার 83 মাইনাস 5:2 m1 x2 সরি এটা হচ্ছে 6 মাইনাস m2 y1 অর্থাৎ 1 into m2 x1 2 ডিভাইডেড m1 মাইনাস m2। তখন আমি আবার বলছি বহির্বিভক্তের ক্ষেত্রে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড m1 মাইনাস m2। m1 হচ্ছে 5 x2 হচ্ছে 6 m2 হচ্ছে 1 x1 হচ্ছে 2। তাহলে 5 into 6 minus 1 into divided m1 minus m2 m1 y2 হচ্ছে 83 minus m2 y1 হচ্ছে 27 আবার 5 minus 1। তাহলে এখানে পাবো 5 30 30 থেকে 2 গেলে 28 টা বিভাগ করলে 7 এই যে দেখো আমরা গ্রামার মিলতেছে 7টা অপরাধের ইনফরমেশন এখান থেকে আমি পাবো। 5 3 15 হাতে আছে 1 24 আর 41 তার থেকে 2 গেলে 27 15 থেকে 7 গেলে 8 এখানে হচ্ছে 388 4 দিয়ে ভাগ করলে 4 9 36 4 7 97%। তাহলে আমি এখান থেকে বলবো 97% অপরাধ প্রবণতা হবে। তো ইন দ্যাট কেস আমাকে এখানে এটাকে বর্ধিত কল্পনা করতে হবে এবং এখান থেকে আমি যদি হাইটটা বুঝতে চাই এটা হলো তোমার 97%। তাহলে এইভাবে আমরা সাকসেসফুলি কিন্তু এটাকে প্রয়োগ করে 4টা 5টা 7টা অপরাধের সুবিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা হবে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, যেটা ঐকিক নিয়ম দিয়ে আমার পক্ষে করা সম্ভব ছিল না। আমার চিত্রটা হয়তো এত স্মুথ হয় নাই, আমি আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আসো যে বিষয়টা সম্পর্ক সরলরৈখিক ছিল এটা দিয়ে একটু চেক করি আমরা। আসলে ওখানে ডাটা দিয়ে যে পলিনোমিয়াল ফাংশন আমরা ফিট করে রাখছিলাম এটা ছিল y = 14x - 1। যে তথ্যগুলি আমার হাতে ছিল তথ্যগুলি থেকে আমি এই ধরনের একটা পলিনোমিয়াল ফাংশন কিন্তু এখান থেকে আমি ডিরাইভ করতে পারছিলাম। এটা মানে জরিপের একটা সংশ্লিষ্ট বিষয়, এটা তোমার এখন না বলতে হবে। তাহলে তুমি ইন ফিউচার এই সমীকরণ থেকে কিন্তু এই অপরাধগুলির সুবিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা হবে এটা বের করতে পারবা।
এটা কিভাবে কাজ করে দেখো, এটা কিন্তু সরলরৈখিক সম্পর্ক। তাহলে আমি যদি x এর ভ্যালু 1 বসাই, তাহলে 14 কি 14 বিয়োগ 1 7, তাহলে একটা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে 7% অপরাধ প্রবণতা কমবে। যদি আমি x এর ভ্যালু 2 বসাই, 14 দুগুণে 28, 28 থেকে গেলে 7 27, 27% অপরাধ প্রবণতা কমবে। x এর ভ্যালু যদি আমি 6 বসাই, 6 14 84 বিয়োগ 1 83% অপরাধ প্রবণতা কমবে। তাহলে আমার এই প্রদত্ত দুইটা ডাটার উপর এই ফাংশন কিন্তু কাজ করে। এখন আমি যেগুলি বের করছি দেখো এগুলিও কাজ করে। চারটার ক্ষেত্রে 4 14 56 বিয়োগ 1 55% কাজ করে। পাঁচটার ক্ষেত্রে 5 14 70 বিয়োগ 1 69% কাজ করে। সাতের ক্ষেত্রে 7 14 98 বিয়োগ 1 97% কাজ করে। তাহলে ইন ফিউচার তুমি এটা দিয়ে কাজ করতে পারবা, কিন্তু এর আগের স্টেপে আমরা বিভাজন বিন্দু স্থানাঙ্ক দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারলাম। এইটাই হচ্ছে তোমার বেনিফিট। ঐকিক নিয়ম যেখানে ফেল করবে আমরা এইভাবে বিষয়গুলিকে সমাধান করে ফেলতে পারবো। এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা ছিল যে আমরা উচ্চতর গণিত পড়তেছি, কিন্তু সারা বাংলাদেশের বাস্তবতায় আমরা পরীক্ষার হলে যখন প্রশ্ন ফেস করি, প্রশ্নগুলি অনেকের কাছে খুব সহজ লাগে, অনেকের কাছে কঠিন লাগে। এটা হইতেই পারে আসলে একটা মিশ্র অনুভূতি। আমাদের সারা দেশের যে গড় মেধার রেসপেক্টে আমরা কিন্তু প্রশ্নগুলি এত স্ট্যান্ডার্ড করতে পারি না। এই বাস্তবতা আমাদের মানতে হবে। দেখা যাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো এমন যে a 227 এবং b 683, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো তুমি এই অঙ্ক অ্যাপ্লাই করে দিবা, মধ্যবিন্দুর ফর্মুলা মুখস্থ। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো, এটা অ্যাপ্লাই করে দিবা। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 5:1 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো, এই গ্রামার অ্যাপ্লাই করে দিবা। এই যে পরীক্ষায় প্রশ্নটি আসলে এরকম, এটা হচ্ছে আসলে অঙ্ক, এটা গণিত না। অথচ আমরা আসি গণিতে আর সলভ করতেছি অঙ্ক। তাইলে আমরা এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে গণিত যদি কাজে লাগাইতে না পারি, তাহলে গণিত করে তো লাভ নেই। তো এটা আমি যে সলভ করলাম, এটা অঙ্ক, এই অঙ্কটা সমাধান করলাম মুখস্থ ফর্মুলা। তাহলে এখন তোমাদের প্রশ্ন আসবে, তাহলে গণিত কোনটা? গণিত হইলো এটা যে আমি এই ডাটা তোমাকে দিলাম, দিয়ে বললাম 4টা 5টা 7টা অপরাধের বিচার সম্পন্ন করা গেলে কত পার্সেন্ট অপরাধ প্রবণতা কমবে, এটা তুমি বের করো। তো আমি একটা অঙ্কই তোমাকে দিলাম, কিন্তু আমি অঙ্কটা তোমাকে সাইজ করে দিলাম না যাতে তুমি মুখস্থ সূত্র ইউজ করে করে ফেলতে পারো। তোমার মধ্যে আমি থিংকিং ঢুকাই দিলাম। এখন তুমি তোমার জানা টুলস দিয়ে এটাকে ফেস করো। কোনটা দিয়ে করবা এটা জানতে হবে। তুমি যে কোনোটা দিয়ে সাকসেসফুলি ফেস করতে পারলে তুমি করলা কি, এই প্রদত্ত অঙ্কটাকে গণিত দিয়ে সমাধান করার বেলায় তুমি গণিতের এই বিভাজন বিন্দু স্থানাঙ্ক বিষয়টাকে মাথায় এত নিয়ে আসলাম, বা তোমার মাথায় এটা ধরা খেলো, অন্য কোনো কিছু ধরা খেতে পারে। তারপর তুমি নিজে থেকে অঙ্ক বানাইছো, অর্থাৎ তোমাকে অঙ্ক দেওয়া হয় না, তুমি গণিত থেকে অঙ্ক বানাইছো, বানানোর পর এটাকে সলভ করছো। এটি হচ্ছে গণিত। তার মানে আমরা গণিত দিয়ে অঙ্ক সমাধান করব, কিন্তু অঙ্ক দিয়ে গণিত করা যাবে না। অঙ্ক সমাধান করতে গেলে গণিতের সাহায্য লাগবে, অঙ্ক দিয়ে গণিত শেখা যায় না। এই পার্থক্যটুকু যেন আমরা বুঝি, কোনটা গণিত কোনটা অঙ্ক। এই জন্য যে কোনো সিলেবাসের যে কোনো চ্যাপ্টারের বা যে কোনো টপিকের ভেতরকার বিষয়গুলি তুমি মনোযোগ দিয়ে পড়বা। ডেরিভেশনগুলি কিভাবে আসছে, কোথায় প্রয়োগ করা যায়, তুমি যদি ঘাটাঘাটি করে বইতে পাও, পাইলা না পাইলে তুমি নিজেই চিন্তা করবা। এটাই সৃজনশীলতা। তাহলে আমরা যেন গণিত এবং অঙ্ক এই দুইটার পার্থক্য ভুলে না যাবে। আবারও বলছি, তোমাকে সরাসরি যদি এইভাবে দেওয়া থাকতো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কি কি অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক বের করো, এটা ছিল একটা রকম। আর যখন এই ডাটা দিয়ে বলা হলো ওইগুলি বের করো, তখন কিন্তু তুমি নিজের থেকে অঙ্কটা তৈরি করলা, গণিত থেকে তৈরি করে এটাকে সমাধান করো। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। আমরা একটা বিষয় আজকে শিখলাম, বিভাজন বিন্দু স্থানাঙ্ক, তার একটা সুন্দর অ্যাপ্লিকেশন দেখলাম। এইরকম তুমি আরো সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবা। আমি আশা রাখি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি।
তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনবক্স করে আমাকে জানাইবা, আমি যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই উচ্চতর গণিত ক্লাসে আগামীতে যে স্যাররা ক্লাস করবেন ক্লাসগুলি মনোযোগ দিয়ে করব। আমি সবশেষে বিষয়টি বলছি যে আজকের ক্লাসটি নির্ধারিত ছিল আমাদের বেহাদা কানসিনী ম্যাডামের, ওনার বিশেষ অসুবিধার কারণে আজকে আমাকে এখানে আসতে হলো। আমি ক্লাসটি আজকে নিয়েছি, কিন্তু ইন ফিউচার এই ক্লাসগুলি যার জন্য বরাদ্দ তিনি নেবেন। কারো সমস্যা থাকলে আমরা ঘুরে ফিরে বিভিন্ন শিক্ষক আসবো, কারণ এই একই সময়ে সব শিক্ষক কিন্তু কোনো না কোনো ক্লাসে শিক্ষাদান কাজে জড়িত আছে। ইন্টারমিডিয়েট, সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণী, অনার্স, মাস্টার্স, পাসকোর্স, মেজর, নন মেজর বিভিন্ন ক্লাসে স্যাররা এঙ্গেজ আছেন বিদায় সবসময় সবাই আসতে পারবেন। আমরা আশা রাখি যিনি আসুন ক্লাসে তোমরা আমাদেরকে সহযোগিতা করবা, সহযোগিতা করে ক্লাসটা যেন আমরা ফ্রুটফুল করতে পারি। কনভারসেশন হইলে হয়তো আরো ভালো ফ্রুটফুল হইতো, কিন্তু কিছুই করবার নেই। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এইভাবেই চলতে হচ্ছে। আশা রাখি খুব অচিরেই আমরা এই অবস্থা কাটিয়ে উঠবো এবং তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, সামনাসামনি আমরা ইন্টারেক্টিভ ক্লাস নিব, যাতে ক্লাসগুলি আমরা ফ্রুটফুল করতে পারি। সবশেষে যেটা বলবো যে তোমরা সবাই এখানে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছো এমসি কলেজে। আমিও আজ থেকে 31 বছর আগে 1989 সালে এখানে ভর্তি হয়েছিলাম। আজকে 31 বছর পর তোমাদের সামনে আমরা হাজির হয়েছি শিক্ষক হিসেবে। এটা একটা সময়ের পরিবর্তন। আমরা আশা রাখি তোমরা তোমাদের স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ছাড়িয়ে আরো অনেক দূর যাবে, এটাই আমাদের সফলতা। এবং তোমাদের দ্বারা এটি সম্ভব যে তোমরা আমাদেরকে টপকিয়ে আমাদেরকে ক্রস করে এমন এমন স্থানে তোমরা পৌঁছবে যেখানে আমরা গর্ব অনুভব করবো। এবং এটি যেহেতু তোমাদের পক্ষে সম্ভব, এই অবস্থানটি তৈরি করা, অর্জন করা, এই জন্য তোমাদের কঠিন অধ্যবসায়ের মাধ্যমে আগাইতে হবে। এটি মাথায় রাখতে হবে যে আমি এমসি কলেজে ভর্তি হয়েছি একটি স্বপ্ন নিয়ে, এই স্বপ্নটি যেন আমি পূরণ করতে পারি। আর শিক্ষক হিসেবে আমাদের প্রত্যাশা হইল তোমরা তোমাদের স্বপ্নকে ছাড়িয়ে আরো উঁচু স্থানে পৌঁছবে, তাতেই আমাদের আনন্দ এবং এটি তোমাদের পক্ষে সম্ভব। সম্প্রতি একটি দুঃখজনক ঘটনা সেগুলো ঘটে গিয়েছে, এটি আমাদের ঐতিহ্যকে ম্লান করেছে, ঠিক আছে, কিন্তু এটি মনে রাখবা। এটি নিয়ে এত বেশি দুঃখিত হবে না, যে আমাদের অনেক ইতিবাচক অর্জন কিন্তু রয়েছে। কলেজের 128 বছরের ইতিহাসে অনেক আমাদের ইতিবাচক অর্জন রয়েছে, যেগুলির কাছে এটি একটি তুচ্ছ ঘটনা আমি মনে করব। যে এটি আমাদেরকে দুষ্কৃতিকারীরা ঘটিয়ে দিয়ে আমাদের মনে একটি ক্ষত তৈরি করে দিয়ে গেছে, যে কালী হয়তো বা কালিমা হয়তো আমরা মুছতে পারবো না, কিন্তু আমরা এটিকেই শুধু মনে রাখবো না, আমরা আমাদের যে ঐতিহ্য রয়েছে ঐতিহ্যগুলিকে ধারণ করব এবং সবসময় চেষ্টা করব আমার নিজের দ্বারা যেন ক্যাম্পাসের বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ না হয়, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিব যে এমসি কলেজের হাজারো অর্জনকে একটি মাত্র ঘটনা এখানে কিন্তু কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা আশা রাখি এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং এমসি কলেজের তার যে ঐতিহ্য রয়েছে ঐতিহ্যের আলোকে আমরা আগামী দিনগুলি পরিচালিত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অধিবেশন এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা থাকবে।